প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি। কিছু অনুভূতি এমন যেটা আপনাদেরও হতে পারে। আপনাদের সাথে আমি আছি সজল। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হারিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা চেষ্টা করি এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সাইফুল নামের একজন লিসেনার্স। এই ঘটনাটি মূলত সাইফুলের বন্ধুর দূর সম্পর্কের এক খালার সাথে ঘটে। তার খালার নাম ছিল নাফিসা খাতুন। ঘটনাটি ঘটে রংপুর বিভাগের কোনো একটি গ্রামে। এই ঘটনাটি ঘটে 1985 সালের দিকে। 1985 সালের কোনো এক শীতের সময় নাফিসা খাতুনের বিয়ে হয়েছিল। বিয়ের পরে বৌভাতের কয়েকদিন পর নাফিসা খাতুন তার স্বামী এবং ছোট ননদ দেবর সহ তার বাপের বাড়িতে বেড়াতে যান এবং তার 2 দিন পরেই আবার নাফিসা খাতুনকে তার শ্বশুর সাহেব তার বাবার বাড়ি থেকে নিয়ে আসেন তার শ্বশুর বাড়িতে। তখনকার সময়ে নতুন বউদের নিয়ে সমাজে বেশ কিছু কুসংস্কার প্রচলিত ছিল। কেউ কেউ বিশ্বাস করত যে সেগুলো কুসংস্কার হলেও বিষয়টা পুরোপুরি মিথ্যে নয়। নাফিসা খাতুন যখন শ্বশুরবাড়িতে ফেরেন, শ্বশুরবাড়ি ফেরার পথে গ্রামের এক বয়স্ক মহিলা নাফিসা খাতুনের শাশুড়িকে বলেন, শোনো, নতুন বউকে রাত দুপুরে বের হতে দিবা না এবং প্রথম অবস্থায় কিছুদিন চোখে চোখে রাখবে। তিনি আরও বলেন, বউকে কখনোই টকটকে লাল রঙের কোনো পোশাক পরাবে না। নতুন বউ যেন কখনো চুল খোলা না রাখে সেই দিকেও খেয়াল রাখবে, কারণ নতুন বউদের উপরে খারাপ জিন ও পিচাসের নাকি নজর থাকে। তারা নাকি নতুন বউয়ের গায়ের ঘ্রাণ পায় এবং এই সময় নতুন বউদের উপরে অনেক বিপদ আসে। এইসব কুসংস্কার কিন্তু ওই নাফিসা খাতুনের শাশুড়িও জানতেন। তিনি নিজেও যখন নতুন বউ হয়ে এসেছিলেন, তাকে অনেক দেখে শুনে রেখেছিলেন তার শাশুড়ি এবং ননদেরা। এই নাফিসা খাতুনের শ্বশুরবাড়ির খুব কাছেই পূর্ব দিকে একটা বিশাল বড় পুকুর ছিল। ওই গ্রামের প্রায় বেশিরভাগ মহিলা এবং বাচ্চারা এই পুকুরটি ব্যবহার করতেন এবং পুকুরের অপর পাশ থেকেই মূলত শুরু হয় ঘন জঙ্গল। ওই জঙ্গলের কিছুটা ভেতরে ছিল ইংরেজ আমলের একটা পরিত্যক্ত পানির সেচের ঘর। গ্রামের কেউই কিন্তু পুকুরের ওই পারে তেমন খুব একটা বেশি যাতায়াত করতেন না। পুকুরের ওই পারে দিন দুপুরে তাকালেও কেমন জানি গা ছমছম করে উঠত মানুষের। পুকুরের অপর পারের ডান দিকে ছিল বিশাল বড় একটা বাঁশঝাড়। তার ঠিক পাশেই ছিল একটা বড় বট গাছ এবং 2টা করাই গাছ। ওই করাই গাছ দুটি একসাথে জোড়া লেগে এমনভাবে বেড়ে উঠেছিল যে
দেখে মনে হবে ভিতরে কয়েকজন মানুষ লুকিয়ে থাকতে পারবে। পুকুরের অপর পাশ ঘেঁষেই ছিল অনেকগুলো বাবলা গাছ। ওই পুরো পুকুরটির বেশিরভাগ মাছই সব ওই পারের দিকের পানিতে থাকতো, কিন্তু ওই পাশ একদম চিকন হওয়ায় এবং জায়গাটা অনেক অন্ধকার হওয়ায় এবং জঙ্গলে ঘেরা থাকায় ওই পাশ থেকে কেউ মাছ ধরতে যেতেন না। একদিন বিকেলের কথা। বিকেলে নাফিসা খাতুন তার ননদদের সাথে পুকুর পাড়ে যান। তখন সময়টা প্রায় সন্ধ্যা হবে হবে এমন। নাফিসা খাতুনের ননদ তখন পুকুরের পানিতে থালা বাসন ধুচ্ছিলেন, আর তিনি পুকুরের সিঁড়ির উপরে বসে নতুন শ্বশুরবাড়ির দৃশ্য উপভোগ করছিলেন। ঠিক এমন সময় হঠাৎই অনেকগুলো বড় বড় কালো বাদুড়ের ঝাঁক ওদের মাথার উপর দিয়ে সাই করে উড়ে যায়। তখন নাফিসা খানম খেয়াল করেন যে ওই বাদুড়গুলো পুকুরের ওই পারের দিকেই উড়ে গেল এবং একটা নির্দিষ্ট স্থানে কিছু গাছের উপর দিয়ে উড়ে উড়ে চক্রাকারে ঘুরছিল আর কিচিরমিচির করে চেঁচামেচি করছিল। তখন তার ননদ তাকে জিজ্ঞেস করে যে, ভাবি, আপনি এমন বাদুড় আর কোথাও দেখেছেন? নাফিসা খানম বলেন যে, না, একসাথে এত বাদুড় তো কখনো দেখিনি। এর কয়েকদিন পরে এক রাতের ঘটনা। নাফিসা খানম একদিন ওয়াশরুম থেকে ঘরে ফেরার পথে পুকুরের অপর পারের দিকে আচমকাই তার চোখ যায়। তখন আকাশে পূর্ণিমার চাঁদের আলো ছিল। তিনি চাঁদের আলোয় খেয়াল করলেন যে পুকুরের ঠিক ওই পারের সেই জঙ্গলের মধ্যে কোনো চার পাওয়ালা জন্তু খুব ছোটাছুটি করছে। তিনি তখন আরও ভালো করে বিষয়টা লক্ষ্য করার চেষ্টা করেন। তখন তিনি ভয়ানক একটা দৃশ্য দেখতে পান। তিনি স্পষ্টই দেখতে পান যে পুকুরের ওই পারে হালকা কুয়াশার ভেতর থেকে একটা বিশালদেহী সাদা মহিষ বের হয়ে এলো। ওই মহিষটির চোখ দুটো ছিল রক্তলাল, চোখে যেন আগুন জ্বলছে। মহিষটি বের হয়ে পুকুরের পাশে এসে দাঁড়ায় এবং খুব শান্ত হয়ে নাফিসা খানমের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। তার কাছে তখন মনে হয় ওই মহিষটি যেন তাকেই দেখছে এবং তাকে দেখেই যেন থেমে গেছে। নাফিসা খানম তখন ঠিক বুঝতে পারছিলেন না যে তার সাথে আসলে কি হচ্ছে। তিনি তখন একটা ঘোরের মধ্যে ছিলেন। তখন তিনি নিজের মনের অজান্তেই ওই মহিষটির কার্যক্রম মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। এরপর কিছু সময় বাদে হঠাৎই পুকুরের ওই পার থেকে অজস্র বাদুড়ের চেঁচামেচি শোনা যাচ্ছিল। এদিকে তিনি কিন্তু তখনও ওই মহিষটিকেই দেখে যাচ্ছিলেন। তার কাছে তখন মনে হলো মহিষটিও যেন তার রক্তচক্ষু দিয়ে নাফিসা খানমের দিকেই তাকিয়ে আছে। এরপরেই হঠাৎ ঘটে এক অদ্ভুত ঘটনা। নাফিসা খানম দেখেন হঠাৎই মুহূর্তের মধ্যে মহিষটি ভয়ঙ্কর গর্জন করে ওঠে এবং গর্জন করতে করতে হঠাৎই সেই মহিষটি পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে দেয়। এর পরপরই যেন নাফিসা খানমের হুঁশ ফিরে আসে। তখন তার মনে পড়ে যে সে এতক্ষণ এখানে আসলে কি দেখছিল। তার তো ঘরে যাওয়ার কথা ছিল। তিনি খেয়াল করেন যে পুকুরে এত বড় একটা মহিষ ঝাঁপ দিল তো পানিতে ঢেউ বা আলোড়ন সৃষ্টি হওয়ার কথা, কিন্তু সেরকম কিছুই তিনি দেখলেন না। মুহূর্তের মধ্যে সব যেন শান্ত হয়ে গেল। তার কাছে মনে হলো এখানে যেন কিছুই হয়নি। নাফিসা তখন ঘরে এসে শুয়ে পড়লেন এবং সে একটা বিষয় ভাবছিলেন যে মহিষ তো কখনোই সাদা রঙের হয় না, আর সাদা রঙের হলেও তো চোখ দুটো অমন রক্ত লাল আগুনের মতো হওয়ার কথা না। এবং তিনি এটাও ভাবলেন যে পুকুরে জাপ দিয়েই বা মহিষটি কোথাও উধাও হয়ে গেল। এইসব ভাবতে ভাবতেই তিনি সেই রাতে ঘুমিয়ে যান। প্রিয় লিসেনার্স, এর কিছুদিন পর্যন্ত
কিন্তু আর কোনো সমস্যা হয়নি। এবং নাফিসাও কিন্তু এই ঘটনা আর কাউকে জানায়নি। কিন্তু তার একটা অদ্ভুত ধরনের অভ্যাস হয়ে যায়। প্রায় প্রতি রাতে ওই একটা সময়েই তার ওয়াশরুমে যাবার প্রয়োজন হয়। এবং সে যখন রাতে ওয়াশরুমে যেত, তিনি প্রতিদিনই সেই পুকুরের ওই পারের দিকে তাকিয়ে থাকতেন, পুনরায় যদি কিছু দেখা যায় কিনা সেই অপেক্ষা করতেন তিনি। এর বেশ কিছুদিন পরে একদিন শেষ রাতে নাফিসা ফজরের একটু আগ দিয়ে তিনি ঘুম থেকে ওঠেন এবং নামাজের জন্য অজু করতে যান পুকুরের পাড়ে। তখন তার হাজবেন্ডও ছিল পুকুর পাড়ে, তিনি দাঁড়িয়ে বিরাজ করছিলেন। নাফিসা এবার পুকুরে নেমেছেন, 2-3টা ডুবও দিয়েছেন পানিতে, তখনও কোনো সমস্যা হয়নি। কিন্তু যখন সে শেষ ডুবটা দিয়েছে, তিনি দেখতে পারেন পানির নিচে দিনের আলোর মতো উজ্জ্বল, এবং তার কাছে মনে হয় তিনি কোনো ফাঁকা মাঠের মধ্যে এসে পড়েছেন। এমন অনুভূতি পাবার সাথে সাথেই নাফিসা খানম তাড়াতাড়ি করে চিৎকার করতে করতে উপরে উঠে আসেন। এর পরদিন সকালে নাফিসার শ্বশুর কিছু কথা পরিবারের সবাইকে বলেন। তার ভাষ্যমতে তিনিও নাফিসার মতো কিছু দেখেছেন। তখন নাফিসা বলে ওঠে যে, আমিও তো দেখেছি, আপনার ছেলেকে বলেছিলাম কিন্তু সে আমার কথার কোনো পাত্তাই দেয়নি। এরপর তার শ্বশুর এই বিষয়ে তাদের মসজিদের ইমামের সাথে আলোচনা করেন। ইমাম সাহেব বলেন, আমি আসরের ওয়াক্তের পরে আপনাদের বাড়িতে আসব। কিন্তু অদ্ভুতভাবে কোনো এক কারণে ইমাম সাহেব লোক দিয়ে খবর পাঠান যে তিনি নাফিসার শ্বশুরবাড়ি আসতে পারবেন না, এবং তার শ্বশুরকে বলে, আমি আপনাকে অন্য একটা ঠিকানা দিচ্ছি, আপনি সেখানে গিয়ে খোঁজ নিতে পারেন। নাফিসার শ্বশুর হুজুরকে জিজ্ঞেস করেছিলেন যে সে আসবে বলছিল, এখন আবার কেন আসতে চাচ্ছে না। ইমাম সাহেব বলে দেন যে, আমি তো এই গ্রামেই থাকি, এই গ্রামের কেউই এই সমস্যার সমাধান করতে গেলে তার ও তার পরিবারের ভয়ানক ক্ষতি হবে। এরপর ওই দিন রাতেও নাফিসা খানম আবার মধ্যরাতে ওয়াশরুমে যাবার জন্য ওঠেন, কিন্তু সেই দিন আর সে একা একা ওয়াশরুমে যেতে চাইছিলেন না। তিনি কি করেন, তিনি তার স্বামীকে উঠিয়ে তার সাথে নিয়ে যান, এবং এক সময় তারা দুইজন ওয়াশরুম থেকে ঘরে ফেরার পথে এক ভয়ানক দৃশ্য দেখেন। তারা দেখেন যে পুকুরের অপর পারে খুব ঘন কুয়াশা, এবং এই কুয়াশার আড়াল থেকে হঠাৎই একটা বিশাল দেহী মহিষ বের হয়ে এলো। ভয়ানক রক্তচক্ষুওয়ালা সাদা ধবধবে মহিষ। তাদের দুজনেরই স্পষ্ট মনে হচ্ছিল ওই ভয়ানক মহিষটি তাদের দিকেই তাকিয়ে আছে, এবং রাগে ভয়ানক রকমভাবে গড়গড় করে শব্দ করছে। তখন তারা দুই স্বামী স্ত্রী সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে যান। ঠিক এই মুহূর্তেই তারা খুবই অলৌকিক এক দৃশ্য দেখেন। তারা দেখেন যে সেই ভয়ানক মহিষটি গর্জন করতে করতে দৌড় শুরু করে, এবং তাদের দুজনকে অবাক করে দিয়ে ওই মহিষটি পুকুরের পানির উপর দিয়েই দৌড়ে তাদের দিকে তেড়ে আসতে থাকে। এইটা দেখে তারা দুইজন একসাথে আল্লাহর নাম নিতে নিতে তাদের ঘরের দিকে দৌড় শুরু করেন। ঘরে ঢুকেই তারা দরজা জানলা সব বন্ধ করে দেন। তখন অনেক শব্দের কারণে নাফিসার শ্বশুর শাশুড়ি ননদ সবারই ঘুম ভেঙে যায়, তারাও উঠে পড়েন। সবাই তখন তাদের কাছে জানতে চান যে কি হয়েছিল। তখন তারা এই সম্পূর্ণ ঘটনা তাদের পরিবারকে জানান। সব কথা শুনে তারা খুব দ্রুতই তাদের ঘরের সব দরজা জানালা বন্ধ করে দেন। কিন্তু পরিবারের সবাই টের পেতে লাগলেন যে তাদের পুরো বাড়ির উঠোন জুড়ে মহিষটি যেন ছোটাছুটি করছে। একবার বাড়ির পেছন থেকে ছুটতে ছুটতে বাড়ির সামনে আসে, আবার বাড়ির সামনে থেকে ছুটতে ছুটতে পেছনে দৌড়ে যায়।
আর ভয়ানক সেই গড় গড় একটা আওয়াজ করছিল তখন মহিষটি। সেই রাতে ওই পরিবারের কেউই রাতে ঘুমায়নি। ফজরের আজান হতে না হতেই সব কিছু একদম থেমে যায়। সেদিন সকালের আলো ফুটতেই নাফিজার শ্বশুর শাশুড়ি ইমাম সাহেবের দেয়া সেই ঠিকানায় খুব দ্রুত চলে যান। ইমাম সাহেব সব ঘটনা শুনে তাদের সবাইকে একটা করে তাবিজ দেন এবং বলে দেন তিনি না বলা পর্যন্ত কেউ যেন এই তাবিজ না খোলে। ইমাম সাহেব 3 দিন পর নাফিজার শ্বশুর বাড়িতে আসেন। তিনি এসে খুবই অদ্ভুত একটা কথা সবাইকে বলেন। ওই যে পুকুর পাড়ের ওপারে পুরনো শেষ ঘরটা, সেখানে মূলত কিছু বদজিন বসবাস করে এবং সেদিন যখন নাফিসা এবং তার ননদ কিছু বাদুড়ের ঝাঁক দেখেছিল, ওর মধ্যেই ছিল সেই বদজিনদের একজন। সে মূলত নাফিসাকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং এই জন্য সে তাকে বারবার বিরক্ত করছিল। ইমাম সাহেব বলেন এই তাবিজ নাফিসা 18 মাস ব্যবহার করবে। এই বলে তিনি নাফিসা খানমকে আরও একটা তাবিজ দিয়ে যান আর বলে যান যে ইনশাআল্লাহ আর আপনাদের কোনো সমস্যা হবে না। প্রিয় লিসেনার্স, নাফিসা খানম এখনও জীবিত আছেন। এই ঘটনার পর থেকে তার আর কোনো সমস্যা হয়নি, কিন্তু তার যখন প্রথম বাচ্চা হয় ওই সময়কার কিছু ঘটনা তার সাথে ঘটে। তিনি আমাদের পরবর্তীতে সেই সব ঘটনাগুলো পাঠাবেন বলেছেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নিচের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।